ওকে, তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারে স্বাগতম সবাইকে। তো একটু আগে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের এমসিকিউ, কনসেপ্ট, শর্টকাট সবকিছুই দেখছি। এবার আমরা আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, যেটা আমাদের সেকেন্ড পেপারের 8 চ্যাপ্টার। তো এখানে প্রচুর পরিমাণে শর্টকাট আছে, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্নও আসে। তো আমরা সব শর্টকাট দেখবো, যত ধরনের শর্টকাট আছে। এখানে এমন এমন কিছু ম্যাথ আছে যেগুলো ম্যাথ না করে বলে দেওয়া যায় যে আনসারটা কি হবে। ওকে, যেমন এগুলো আমরা সামনে গিয়ে দেখবো। বাট ম্যাথ করতেই হয় না, কিছু কিছু ম্যাথ করতে হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ না করেই আমাদের আনসার বলে দেওয়া যায়। কারণ স্যাররা জানে কোনটাই শর্টকাট খাটে, কোনটাই শর্টকাট খাটে না। যেগুলোতে শর্টকাট খাটে স্যাররা ওগুলাই দেয়, কারণ সময় পাবো মাত্র 30 সেকেন্ড একটা প্রশ্ন সলভ করতে। তো ওই একটা প্রশ্নের জন্য তোমাকে এমন আহামরি মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের ম্যাথ দিবে না যে তুমি করতেই পারবে না। ওকে, চলো শুরু করি। তো এই চ্যাপ্টারের প্রথমেই আমরা কিছু সূত্র পড়বো, সেটা হচ্ছে ভর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন। তো ভর বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - v² বাই c²। তারপর দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে আমরা যেটা পড়বো l ইকুয়াল l নট রুট ওভার অফ 1 - v² বাই c²। তারপর আমরা পড়বো কাল দীর্ঘায়ন t ইকুয়াল t নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - v² বাই c²। এমটা কি? এমটা হচ্ছে আপাত ভর, অর্থাৎ অন্য প্রসঙ্গ কাঠামো থেকে আমরা যে ভরটা পরিমাপ করে থাকি, মানে কেউ একজন, মনে করো দুইটা ফ্রেমে দুইজন লোক আছে, একজনের সাপেক্ষে আরেকজনের ভর যখন মাপা হবে সেটা হচ্ছে এম। আর নিজের সাপেক্ষে বা প্রকৃত যে ভর সেইটা হচ্ছে এম নট। বোঝা গেছে? টি এর ক্ষেত্রেও এটাই সেম, টি ইকুয়াল হচ্ছে আপাত, আর টি নট এটা হচ্ছে প্রকৃত। দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে এলটা হচ্ছে আপাত, এল নট এটা হচ্ছে প্রকৃত। সো আমরা এখন কিছু স্পেশাল শর্টকাট দেখব, স্পেশাল শর্টকাট। তার আগে একটা জিনিস জেনে নাও, এই এম, এই জিনিসটা এম নটের থেকে বড়। কেন বড়? এটা একটা লজিক আছে, আমি তোমাকে বুঝাই দিই, একটু সময় লাগবে, বাট জিনিসটা মজার। দেখো, এই যে v²/c², এটা যদি একটা বাস্তব রাশি হয়, এই জিনিসটা 1 থেকে নিশ্চয়ই ছোট হবে, v²/c²। এই জিনিস যদি 1 থেকে ছোট হয়, v²/c², এই জিনিসটা যদি 1 থেকে ছোট, সরি সরি, এই জিনিসটা যদি 1 থেকে ছোট হয়, তার মানে 1 - v রুট ওভার অফ, এই যে 1 - v²/c², এই জিনিসটা 1 থেকে ছোটই হবে। 1 থেকে যদি কিছু বাদ দাও, সেটা তো 1 থেকে ছোটই হবে, রাইট? সো এই জিনিসটা যদি 1 থেকে ছোট হয়, রুট ওভার অফ 1 - v²/c² 1 থেকেই ছোট হবে। তো 1 থেকে ছোট ভ্যালু, এই পুরো জিনিসটা, এই রুট ওভার অফ 1 - v²/c², এটা 1 থেকে একটা ছোট ভ্যালু। তো 1 থেকে ছোট ভ্যালু, এটা দিয়ে যদি কোনো কিছু গুণ করো, সেই জিনিসটা ছোট হয়ে যাবে না? তার মানে এইটা দিয়ে যদি আমি এম নট কে গুণ করি, এইটা দিয়ে যদি আমি এম নট কে গুণ করি, তাহলে এই জিনিসটা আগের থেকে ছোট হয়ে যাবে, এটা লেস দেন এম। তো এম আর এম নট এরা আগে সমান ছিল না। এইটার সাথে এই জিনিসটাকে গুণ করে, এম এর সাথে এই জিনিসটাকে গুণ করে ছোট বানিয়ে তারপরে এইটাকে সমান করা হয়েছে। বুঝে গেছে? এই বড় এমটাকে এইটার সাথে এই জিনিসটা গুণ করে এই দুইটাকে সমান করা হয়। তোমরা কি তুমি বুঝতে পারতেছো? এমটা এম নটের থেকে বড়। সেম ভাবে এই জিনিসটা যেহেতু উল্টা, এক্ষেত্রে আবার এল, এই জিনিসটা আবার এল নট থেকে ছোট হবে, কারণ সমীকরণ দেখে বুঝে নেওয়া উচিত তোমার। টি, এই জিনিসটা আবার টি নটের থেকে বড় হবে। বোঝা গেছে? এই শর্টকাট গুলো তোমার একটু মনে রাখতে হবে। আরো আরো কিছু শর্টকাট দেখি, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ তে চলে আসবে, এই জিনিসটা, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ তে চলে আসবে, এগুলো এমসিকিউ তে চলে আসবে, দেখো আসবে। তারপরে এই ভ্যালুগুলো আমাদের একটু ই করতে হবে, রুট ওভার অফ, দাঁড়াও, এই রুট ওভার অফ রুট ওভার অফ 1 - v²/c², এই জিনিসগুলো কিছু ভ্যালু আমাদের মনে রাখতে হবে, যাতে ম্যাথ আমরা খুব সহজে করে ফেলতে পারি। যখন 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 ভি এর ভ্যালু 0.8c হবে, যখন ভি এর ভ্যালু
0.8c হবে, তখন রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এইটা ইকুয়াল হবে 0.6, 0.6, এটাকে 0.6ও বলতে পারো, আবার তোমার হিসাবের সুবিধার্থে এটাকে 3/5ও বলতে পারো। আবার এই ভি ইকুয়াল যদি 0.6c হয়, সেক্ষেত্রে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এইটা ইকুয়াল তুমি বলতে পারো 0.8c, 0.8c না, সরি 0.8। তো ভি ইকুয়াল যখন 0.8c, তখন এই জিনিসটার ভ্যালু, এই টোটালটার ভ্যালু হচ্ছে 0.6। তাহলে এই জিনিসগুলো হিসাব করতে একটু সুবিধা হবে না? যখন এই ভ্যালুগুলো তোমার আগে থেকে মুখস্থ থাকবে, তখন কিন্তু এগুলো হিসাব করা অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু যখন 0.8c, তখন এইটার ভ্যালু হচ্ছে 0.6। ভি এর ভ্যালু যখন 0.6c, তখন এই জিনিসটার ভ্যালু হচ্ছে 0.8। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তারপর ভি, এই জিনিসটার ভ্যালু যখন 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তখন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই জিনিসটার ভ্যালু হচ্ছে 4/5। এই জিনিসটার ভ্যালু হচ্ছে 4/5। আবার ভি এর ভ্যালু যখন 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এই জিনিসটা, এই টোটাল জিনিসটার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3/5 বা 0.6, 0.6। ওকে, সো এই জিনিসগুলো তুমি যদি মুখস্থ করতে পারো, কোনো ভার্সিটিতেই তুমি এই ম্যাথগুলো আটকাবা না। আর ম্যাথগুলো করতে সর্বোচ্চ তোমার 15-20 সেকেন্ড লাগবে। জাস্ট এই জিনিসগুলো ভ্যালু জানো, জাস্ট গুণ করে দিবা, এম নট বা এম এর সাথে গুণ করে দিবা, বা এল নট বা এল এর সাথে গুণ করে দিবা, বা টি নট বা টি এর সাথে গুণ করে দিবা। তো এই জিনিসগুলা আমরা একটু কষ্ট করে মনে রাখবো, কষ্ট করে একটু মনে রাখবো। এই জিনিসগুলো তুমি তুমি যদি মনে রাখো, তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে, যেটা তুমি কল্পনাও করতে পারতেছো না। শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, সব ভার্সিটির জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো স্ক্রিনশট দিয়ে নাও, আমি এগুলো একটু মুছে দিব, তারপর আরো কিছু শর্টকাট দেখাবো। দেখো, পৃথিবীতে 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 2 দিন, আর মহাকাশে 1 দিন হলে ভি ইকুয়াল হবে √3/2c। সরাসরি চলে আসবে, ভ্যালু সহ কমন পাওয়া যাবে এটা। আর পৃথিবীতে 3 দিন, পৃথিবীতে 3 দিন, পৃথিবীতে 3 দিন, পৃথিবীতে 3 দিন, মহাকাশে 1 দিন। এক্ষেত্রে আমাদের ভিটা হবে 2√2/3c। ভ্যালু সহ চলে আসবে, গ্যারান্টি চলে আসবেই। তারপর ভরের ক্ষেত্রেও সেম, m ইকুয়াল 2m0, এরকম হইলে v ইকুয়াল √3/2c, আর m ইকুয়াল 3m0, এরকম হইলে v ইকুয়াল 2√2/3c। বোঝা গেছে? তারপর এল এর ক্ষেত্রে L0/2, দেখো সূত্র যেহেতু উল্টা, দেখো এই টি আর এম এর সূত্র কিন্তু দেখতে একই রকম, টি আর এম এর সূত্র কিন্তু দেখতে একই রকম, বাট এল এরটা কিন্তু উল্টা। এই জন্য ভর এবং টাইমের ক্ষেত্রে এই জিনিসটা মিলে গেছে, বাট দৈর্ঘ্যের ক্ষেত্রে যেহেতু এক না, এল ইকুয়াল যদি L0/2 হয়, তাহলে ভি ইকুয়াল হচ্ছে √3/2c। এল ইকুয়াল যদি L0/3 হয়, তাহলে আমাদের ভি ইকুয়াল হচ্ছে 2√2/3c। শর্টকাট দিয়ে ভরাই ফেলছি একদম। যতগুলো শর্টকাট দিছি এগুলো যদি তোমার মনে থাকে, এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই আটকাবে না। এগুলাই আসবে ভাই, এগুলাই আসবে, এর বাইরে কিছু আসবে না তো। তুমি যদি এগুলো মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারে তুমি 6 মারতে পারবা।
ওকে, সো আমি এতক্ষণ যেগুলো যেগুলো লিখে দিছি বোর্ডে সবগুলো ভ্যালু সহ তুমি পরীক্ষায় কমন পাবা সব ইউনিভার্সিটিতে। চলো এবার আমরা নেক্সটে চলে যাই। ফোটনের সূত্র। আমরা একটা ফোটন নিয়ে আলোচনা করব। ফোটন জিনিসটা কি? দেখো, পদার্থকে অসংখ্য পরমাণু মিলে যখন যেমন এরকম একটা পদার্থ তৈরি হয়, ফোটনও অসংখ্য ফোটন মিলে প্যাকেট তৈরি করে তোমার আলো সৃষ্টি হয়। বুঝা গেছে? এই ফোটনের একটা শর্ট, তোমার একটা প্রশ্ন মনে রাখতে হবে, ভর শূন্য তবে ভরবেগ শূন্য নয়। ভর শূন্য কিন্তু ভরবেগ শূন্য, শক্তিও শূন্য নয়। তো ফোটনের যে শক্তি সেটা E ইকুয়াল পিসি। পি ইকুয়াল হচ্ছে ফোটনের ভরবেগ, এইচ হচ্ছে তোমার প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.636 বা 626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তারপর এখানে তোমার এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। তারপর এন সংখ্যক, এটা আসবে না যদিও, এন সংখ্যক যদি ফোটন থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা জাস্ট এরকমই থাকবে, জাস্ট একটা করে এন গুণ করে দিবা প্রত্যেকটার সাথে। বুঝে গেছে? ওকে, আশা করি বুঝে গেছে। চলো নেক্সটে যাই। তো ফটো ইলেকট্রিক ক্রিয়া, এটা আমরা খুবই শর্টে একবার রিক্যাপ করব। ফটো ইলেকট্রিক ক্রিয়া জিনিসটা কি? ধরো এখানে একটা ধাতব পাত থাকবে, তো ধাতব পাতে কি থাকে? ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তির আলো এসে আপতিত হয়ে এখান থেকে ইলেকট্রনটাকে বের করে দেবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা বলা হয় ফটো ইলেকট্রিক ক্রিয়া। ওকে, তো ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা সমীকরণ মনে রাখতে হবে, E ইকুয়াল ফাই প্লাস কেএমএক্স। ফাই জিনিসটা কি? ফাই জিনিসটা হচ্ছে কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক জিনিসটা কি? কার্যাপেক্ষক হলো যতটুকু শক্তি লাগবে এই যে ধাতব পৃষ্ঠের ইলেকট্রনগুলোকে কম্পিত করতে, এটা হচ্ছে আমাদের কার্যাপেক্ষক। এই কার্যাপেক্ষকের থেকে এনার্জিটা একটু বেশি হলেই ইলেকট্রনগুলো নির্গমন ঘটবে। ওকে, তো এখানে আমাদের এটা হচ্ছে সূত্র। তো কার্যাপেক্ষকের কিছু সূত্র এখান থেকে দেখতে পারো, ফাই ইকুয়াল এইচ এফ নট এইচ সি বাই ল্যামডা নট। তো এই সূত্রগুলো জানলে মোটামুটি তোমার এই ফটো ইলেকট্রিক ক্রিয়াটা কভার হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে এখান থেকে এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমনের যে সূত্র সেটা হচ্ছে ই গ্রেটার অর ইকুয়াল আমাদের ফাই, আবার এফ গ্রেটার অর ইকুয়াল এফ নট, অর্থাৎ সূচন যে কম্পাঙ্ক সেইটা। আবার ল্যামডা ইজ সরি এফ হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, সো ল্যামডা ইজ লেস অর ইকুয়াল টু ল্যামডা নট। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে ল্যামডার যে ম্যাক্সিমাম ভ্যালু, ল্যামডা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমাদের ল্যামডা নট। তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই। তারপর আমরা পড়বো হচ্ছে স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। তো নিবৃত্তি বিভব জিনিসটা কি? দেখো এখানে দুইটা ধাতব পাত আছে, এখানে যদি আমি আলো আপতিত করি সেক্ষেত্রে এখানে যে ইলেকট্রনগুলো আছে, এখানে যে ইলেকট্রনগুলো, এগুলো চাইবে এই ধাতব পৃষ্ঠে চলে যাইতে, ন্যাচারালি এই পাশে যাইতে চাইবে। কিন্তু আমরা যখন এখানে একটা ব্যাটারি সংযোগ করে দিব, এখানে হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সেই পজিটিভ প্রান্ত এই জিনিসটা চিন্তা করবে, ইলেকট্রনগুলোকে এই পাশে যেতে দিবে না, এই ধাতব পৃষ্ঠে যেতে দিবে না। তো এই যে ইলেকট্রনগুলোকে আটকে রাখতেছে যে ভোল্টেজটা, এটাকে আমরা বলবো হচ্ছে নিবৃত্তি বিভব বা ভি নট। ওকে, তো এখন এই ইলেকট্রনগুলোর একটা শক্তি ছিল এইদিকে যাওয়ার জন্য, আর ভি নট দিয়ে আমি এখানে আটকাইছি। সো আমরা এই দুইটা শক্তিকে একত্রিত মানে এক সমান, যদি দুইটা শক্তি যদি সমান দিই সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা আর যাবে না। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কেএমএক্স ইকুয়াল টু ই ভি নট। আবার কেএমএক্স এর সূত্র আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এখানে আবার ভিটা হচ্ছে তোমার গতি, আর এখানে ভি নট এটা হচ্ছে নিবৃত্তি বিভব। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো কেএমএক্স ইকুয়াল টু ই ভি নট হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ভি নট। সো এটা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভবের সূত্র ছিল। তো এখন আমরা সামনে যাই। আচ্ছা, এখান থেকে সো এই সূত্রগুলো আমরা পাইছি। ই ইকুয়াল হচ্ছে ফাইভ প্লাস কেএমএক্স, ইলেকট্রনের যে শক্তি নির্গমন যে হয়েছে ইলেকট্রনগুলো, সেগুলো শক্তি ইকুয়াল ফাইভ প্লাস কেএমএক্স। ফাই হচ্ছে কার্যাপেক্ষক, ফাই ইকুয়াল আবার হচ্ছে এইচ এফ নট বা এইচ সি বাই ল্যামডা নট। তারপর কেএমএক্স ইকুয়াল হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ই ভি নট। তারপর ভি বিভব পার্থক্য, ই এর বেগ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল ইভি, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো হাফ এম
বা না, আসলে এটা একটা সূত্র আর এটা হচ্ছে আলাদা সূত্র, ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল ই ভি নট। ওকে, তারপর আরেকটা সূত্র মনে রাখবা, তোমার হচ্ছে গতিশক্তি ই ইকুয়াল এম মাইনাস এম নট সি স্কোয়ার। সো এটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি, আর এখানে এমটা হচ্ছে আপাত ভর, আপাত ভর, আর এম নট এটা হচ্ছে আমাদের প্রকৃত ভর। ওকে, এম নটটা হচ্ছে প্রকৃত ভর আর সিটা হচ্ছে আলোর বেগ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্র থেকে ম্যাথ আসবেই, এটা মনে করো লিখে রাখো তুমি। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আর কি কনসেপ্ট আছে একটু দেখি। আচ্ছা, ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব। সো ডি ব্রগলি এই লোকটা কি বলছে? ডি ব্রগলি বলছে আলোর যেরকম দ্বৈত ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম, অর্থাৎ আলোর যেরকম দুইটা ধর্ম আছে, পদার্থেরও দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। বুঝে গেছে? সো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমরা জিনিসটা মনে রাখবা, ল্যামডা ইকুয়াল তোমার এইচ বাই, সরি এখানে তো দেয়াই আছে, সো ল্যামডা ইকুয়াল এইচ বাই পি বাই এইচ বাই এম ভি, বা তুমি এইভাবে মনে রাখতে পারো ল্যামডা ইকুয়াল এইচ ই বাই সি। আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, তো এটাকে তুমি যদি সি দিয়ে ভাগ করে দাও একটা সি চলে যাবে, তো এখানে তোমার এমসি থাকবে যেটা হচ্ছে ভরবেগ পি। ওকে, সো ল্যামডা ইকুয়াল এইচ বাই পি বা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তারপর ই ইকুয়াল পি স্কোয়ার বাই টু এম, ই ইকুয়াল পি স্কোয়ার বাই টু এম। যেমন আমরা গতিশক্তি ই কে ইকুয়াল আমরা জানতাম পি স্কোয়ার বাই টু এম, এখানেও সেম। ওকে, তারপর এখানে ল্যামডা ইকুয়াল ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, পি ইকুয়াল ভরবেগ, এম ইকুয়াল ভর, ভি ইকুয়াল বেগ, এইচ ইকুয়াল প্লাঙ্কস কনস্ট্যান্ট, অর্থাৎ 6.636 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, ঠিক আছে, এবার এবার আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নিতে পারবো। হাইজেনবার্গ লোকটা কি বলছে? হাইজেনবার্গ, হাইজেনবার্গ। তো এই হাইজেনবার্গ ইনি বলছেন কোন বস্তুর ভরবেগ এবং অবস্থান একই সময়ে নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব না। বোঝা গেছে? বোঝা গেছে? অর্থাৎ কোন নির্দিষ্ট দিকে কোন কণার অবস্থান ও ভরবেগ নির্ভুলভাবে একই সময়ে নির্ণয় করা সম্ভব না। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কিছু রূপ তুমি দেখতে পারো এখানে। একটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ডেল এক্স ইন্টু ডেল পি বাই 2। কিন্তু আবার তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার অর লেস দেন এইচ বাই 4 পাই। তারপর তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে ডেল এল ইন্টু ডেল ফাই গ্রেটার অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তো এগুলো ছিল তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সূত্রের বিভিন্ন রূপ। তো এই জিনিসগুলো অপশনে থাকবে, এইখান থেকে তোমার চিনে নিতে হবে, এইগুলো একটু কষ্ট করে মনে রাখবে ভাইয়া। সেগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে হাইজেনবার্গের থেকে আটকাবা না। আর জাস্ট একটা জিনিস মনে রাখবা যে ভরবেগ এবং অবস্থান দুইটা একত্রে একই সময়ে একটা নির্দিষ্ট দিকে নির্ণয় করা পসিবল না। বুঝে গেছে? ওকে, চলো এখন আমরা কোয়েশ্চেন সলভিং এ যাবো। এই চ্যাপ্টার মোটামুটি আমরা সব ধরনের শর্টকাট দেখাই ফেলছি, সব ধরনের কনসেপ্ট দেখাই ফেলছি আসার মতো। এবার চলো আমরা কোয়েশ্চেন সলভিং এ যাই। ওকে, এক্স রে একক কি? এক্স রে একক হচ্ছে রন্টজেন, আনসার হচ্ছে সি। এবার নেক্সটে যাই, নিচের কোনটি শক্তি সবচেয়ে বেশি? দেখো আমি তোমাকে বলছিলাম, দেখো এইভাবে মনে রাখবা, মগার অতি দ্রি ও মা রে, অর্থাৎ মতে মনে রাখবা মহাজাগতিক, গামা এক্স, আর রতে হচ্ছে রঞ্জন বা তোমার এক্স রে। তারপর অতিবেগুনি হচ্ছে তোমার ইউভি, ইউভি তোমার এটা হচ্ছে দৃশ্যমান, অবলোহিত, অবলোহিত, তারপর হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, আর রেতে হচ্ছে তোমার তোমার রেডিও বা বেতার। তো দেখো এক্ষেত্রে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও সেক্ষেত্রে তোমার শক্তিটা কিন্তু কমে যাবে, শক্তিটা কমে যাবে, আর তোমার শক্তিটা কমে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে যাবে। তার মানে এই পাশে শক্তিটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এই পাশে শক্তিটা হবে মিনিমাম। এই পাশে ল্যামডাটা হবে ম্যাক্সিমাম,
ফ্রিকোয়েন্সিটা হবে মিনিমাম, আর এই পাশে আমাদের ল্যামডা এইটা হবে মিনিমাম, ফ্রিকোয়েন্সি হবে ম্যাক্সিমাম। বুঝা গেছে? তো এই যে জিনিসটা, এটা তোমার একটু মনে রাখতে হবে। আবার তুমি এই জিনিসটা একটু মনে রাখবা, বেনি আ স হ ক লা। তো এটা আশা করি তোমরা সবাই জানো, ক লা। ওকে, এটা আশা করি তোমরা সবাই জানো। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো বাম থেকে ডানে গেলে কি হয়? শক্তিটা কমে, ল্যামডা বাড়ে, ফ্রিকোয়েন্সি কমে। ওকে, সো সবচেয়ে শক্তি বেশি কার? বেগুনি। সবচেয়ে শক্তি কম কার? লাল। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বেশি কার? লালের। সবচেয়ে ল্যামডা কম কার? বেগুনের। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তার নিচের কোনটি ফোটনের শক্তি সবচেয়ে বেশি? ফোটনের শক্তি কোনটার বেশি বলো? মহাজাগতিক গামা। ওকে, গামার শক্তি সবচেয়ে বেশি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। সো একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো কনসেপ্ট দেখে ফেললাম। তারপর কোন কণার গতিশক্তি এবং স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। ওকে, সো গতিশক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। সো ই কে ইজ ইকুয়াল টু 2 ই নট। সেক্ষেত্রে কণাটির গতিশীল ভর স্থির ভরে, আচ্ছা গতিশক্তির আমরা একটু সূত্র জানতাম, এম মাইনাস এম নট সি স্কোয়ার, এখানে 2 ইন্টু এম নট সি স্কোয়ার। আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, রাইট? সো এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়াল টু 2 এম নট সি স্কোয়ার। তো এই এম নট সি স্কোয়ারটাকে ওই পাশে পাঠাবো। সো এম সি স্কোয়ার ইকুয়াল এখানে থাকবে 3 এম নট সি স্কোয়ার। তো সি স্কোয়ার সি স্কোয়ার কাটো। সো এম ইকুয়াল টু 3 এম নট। তার মানে গতিশীল যে ভর, এটা স্থির ভরের 3 গুণ। তো গতিশীল ভর স্থির ভরের 3 গুণ। ওকে, চলো নেক্সট যাই। পদার্থ যখন তরঙ্গ রূপে আচরণ করে তখন অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। আশা করি এটা তোমার বোঝায় বলতে হবে না। কোয়ান্টাম তত্ত্ব কোন বিজ্ঞানী আবিষ্কার করে? ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্ব দেয় ম্যাক্স প্লাঙ্ক, অনিশ্চয়তার নীতি দেয় হাইজেনবার্গ, আর হচ্ছে তোমার তরঙ্গ তত্ত্ব কে দেয়? ডি ব্রগলি। ওকে, ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব। এটা সূত্র একটু মনে রাখবা, ল্যামডা ইকুয়াল এইচ বাই এম বি বাই এইচ বাই পি। ওকে, ঠিক আছে, চলো নেক্সটে যাই। ওকে, আবার একই সূত্র, এম নট স্থির ভরের কোন কণার গতিশীল ভর এম, কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তি 3 গুণ। একটু আগে করে দিছে। সো গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু 3 সরি সো গতিশক্তি গতিশক্তি ই কে, এটা স্থির অবস্থার শক্তির কত গুণ? 3 গুণ, 3 ই নট। তো এক্ষেত্রে কোন তোমার এম আর এম নটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। সো ই কে ইকুয়াল আমরা জানি এম মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়াল টু 3 এম নট সি স্কোয়ার, রাইট? সেখান থেকে তুমি এম আর এম নটের তোমার সম্পর্কটা বের করে ফেলবো। ওকে, একটু আগে এরকম টাইপ ম্যাথ দেখছি। ঠিক আছে, তারপর পারমাণবিক বিক্রিয়া হতে উৎপাদিত শক্তির পরিমাণ 5.8 ইন্টু 10⁸ মেগা ওয়াট আওয়ার। শক্তির ভরের পরিমাণ কত হবে? সো এখানে জাস্ট ইকুয়াল টু এম সি স্কোয়ারের সূত্র বসায় দিবা, ইকুয়াল টু এম সি স্কোয়ার। এখান থেকে তোমার শক্তিটা যেহেতু মেগাওয়াট আওয়ারে আছে, তোমার এটাকে জুলে নিতে হবে। ওকে, ওয়াট আওয়ারে নিতে হবে। সো 10 তোমার 10⁶ দিয়ে গুণ করে দিলে এটা ওয়াট আওয়ারে চলে আসবে বা জুলে চলে আসবে। দেন তুমি শক্তির ভরের পরিমাণটা বের করবা। এই জিনিসটাকে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা, তোমার এখান থেকে এমটা চলে আসবে। যেহেতু সময় কম, তোমার সামনে পরীক্ষা, সেহেতু আমি এটা সলভ করে দিলাম না, ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটি বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করার সময় বস্তুর দৈর্ঘ্য কি হবে? বস্তুর দৈর্ঘ্য দেখো, আলোর গতি যেদিকে হবে, মানে যে গতিতে ওই লোক মহাকাশ যানে চড়ে ভ্রমণ করবে, এবং সেটা যদি আলোর কাছাকাছি হয় এবং বস্তুর দৈর্ঘ্য বরাবর হয়, অর্থাৎ যে বরাবরই হোক না কেন, যেই বরাবর যাবে, যেই বরাবর আমার গতি থাকবে, বস্তুর যেই বরাবর গতি থাকবে, সেই দিকে আমার দৈর্ঘ্য সংকুচিত হয়ে যাবে। দৈর্ঘ্য আমার সংকুচিত হয়ে যাবে, কারণ আমরা দৈর্ঘ্য সংকোচনের সূত্র পড়ছি। একটা নির্দিষ্ট বেগে, আলোর কাছাকাছি একটা বেগে যখন কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তখন দেখা যায় দৈর্ঘ্য সংকুচিত হয়ে গেছে। ওকে, তো আমাদের আনসারটা হবে বি, বস্তুর গতির একই দিকে সংকুচিত হবে। ঠিক আছে, তারপর কোন এক ব্যক্তি আলোর গতির কাছাকাছি ভ্রমণ করলে তার কাছে সময় কি মনে হবে? তার কাছে মনে হবে সে স্লো মোশনে যাচ্ছে, সে স্লো মোশনে যাচ্ছে। ওকে, সো আমরা জানি টি ইকুয়াল টি নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা বলছিলাম যে টি ইজ গ্রেটার দ্যান টি নট।
তো তোমার কাছে কি মনে হয় আপাত ভর যখন বেশি, আপাত যে সময় সেটা বেশি, টিনার যে প্রকৃত সময় সে হচ্ছে কম, তো তার কাছে জিনিসটা হবে স্লো মোশন। জিনিসটা মনে করো পৃথিবীর লোকজন অনেক দ্রুত সময় পার করতেছে, বাট মহাকাশে যে লোকটা গেছে, ইন্টারস্টেলার মুভিটা দেখছো, ওখানে দেখো না একদিনের কারণে পৃথিবীতে কত বছর চলে যায়, সেরকমই ওই লোকের কাছে মনে হবে সময় স্লো মোশন, পৃথিবীর সময় হচ্ছে স্লো মোশনে যাচ্ছে। বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর সময় ফাস্টে যাচ্ছে মানে নিজের সময়টা স্লো মোশনে যাচ্ছে। ওকে, এরকম মনে হবে। ঠিক আছে, এবার আসো 10 নম্বরে। 10 নম্বরে কি বলছে? নিচের কোনটি সালোক সংবেদনশীল পৃষ্ঠ থেকে সবচেয়ে বেশি ইলেকট্রন বের করবে? সবচেয়ে বেশি ইলেকট্রন কে বের করতে পারে? কে বের করতে পারে? দেখো, এটা হচ্ছে একটা ধাতব পাত, এখানে আলো আপতিত করছি। তো এই আলোর শক্তি যত, মনে করো যত বেশি হবে আলোর শক্তি কম্পাঙ্ক, এটা যত বেশি হবে তত বেশি ইলেকট্রন এটা বের করতে পারবে। এখানে যে ইলেকট্রন গুলো আছে, শক্তি যত বেশি ইলেকট্রন তত বেশি বের করবে। অপশনগুলো দেখো, 450 450 ন্যানোমিটার ফ্রিকোয়েন্সির উজ্জ্বল আলো, 450 ন্যানোমিটার ফ্রিকোয়েন্সির আবছা আলো, তারা উভয় একই পরিমাণ ইলেকট্রন বের করবে, তারা ইলেকট্রন নির্গমন করবে না। তো আমাদের আনসারটা হবে এ, কারণ কি উজ্জ্বল আলোর ফ্রিকোয়েন্সি বা এনার্জি দুইটাই বেশি। ওকে, তো আনসার বি হবে না, কারণ এটা আবছা আলো। তোমার কি মনে হয় আবছা আলোর বেশি শক্তি হবে নাকি উজ্জ্বল আলোর বেশি শক্তি হবে? ডেফিনেটলি আনসার ইজ এ। তো আলো যখন কোনো ধাতব তলের দিকে পরিচালিত হয় তখন ইলেকট্রনের শক্তি তখন নির্গত ইলেকট্রনের শক্তি আলোর তীব্রতার সাথে পরিবর্তিত হয়, আলোর কম্পাঙ্কের সাথে পরিবর্তিত হয়, আলোর গতির সাথে পরিবর্তিত হয়, এলোমেলোভাবে পরিবর্তিত হয়। এটা কি হবে বলতো? কম্পাঙ্কের সাথে হবে না, কারণ আমরা জানি ই ইকুয়াল 5 প্লাস কেমেক্স। সো এই ই এটা ইকুয়াল এইচএফ লিখতে পারো, আবার এইচ সি বাই ল্যামডা লিখতে পারো। সবসময় যদি কম্পাঙ্ক না থেকে তরঙ্গ দৈর্ঘ্য থাকতো সেটাও আনসার হইতো। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। চলো নেক্সটে যাই। তারপর আধুনিক পদার্থবিজ্ঞানের তত্ত্ব অনুসারে একচেটিয়াভাবে তরঙ্গ, আলো একচেটিয়াভাবে তরঙ্গ, তরঙ্গ ও কণা উভয় বৈশিষ্ট্য একত্রিত। একচেটিয়াভাবে কণা, তরঙ্গ বা কণা, আমরা জানি আলোর হচ্ছে দুই ধরন, মানে দ্বৈত ধর্ম আছে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কণা ধর্ম। সো আমাদের আনসার সি হচ্ছে রাইট। ওকে, চলো নেক্সটে যাই। 10 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি নিয়ে চলমান ইলেকট্রনের ভর কত? তো গতিশক্তি দেওয়া আছে ই ইকুয়াল, আমরা জানি এম মাইনাস এম নট সি স্কোয়ার। সো এইটার ভ্যালু দেয়া আছে, এই জিনিসটার ভ্যালু দেয়া আছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। তো 10 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে তুমি জুলে কিভাবে যাবা? দেখো 10 মেগা ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে ফার্স্ট অফ অল আমাদের এটা ইলেকট্রন ভোল্টে নিতে হবে। সো ইলেকট্রন ভোল্টকে আমি যদি মেগা ইলেকট্রন ভোল্টকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা মেগা ইলেকট্রন ভোল্টকে আমরা যদি 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট পাবো। সো এই জিনিসটাকে আবার যদি তুমি 1.6 ইন্টু 10 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দ্বারা গুণ করে ফেলো, তাহলে তুমি এখানে জুল পাবা। তাহলে তোমার মেগা ইলেকট্রন ভোল্ট থেকে আমরা কিভাবে তোমার জুলে গেলাম? প্রথমে ইলেকট্রন ভোল্টে নিচে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করে, এরপর 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে গুণ করে এটাকে জুলে নিছি। বুঝে গেছে? তো এখান থেকে তুমি এটার ভ্যালু বসাবা, ই এর ভ্যালু বসাবা। তারপর আমরা হচ্ছে এম নটটা জানি, এম নটটা কত 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, এগুলোর ভ্যালু বসাবা। সি এর ভ্যালুও জানি, এটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এখান থেকে তুমি কি বের করবা? এম এর ভ্যালুটা বের করবা। যদি এম নটের ভ্যালু এখানে লাগবে না, কারণ এম এর সাথে এখানে জাস্ট হচ্ছে তোমার এম নটটা লিখে দিলেই হবে। এইভাবে সম্পর্ক স্থাপন করবা। সো দ্রুত বের করে ফেলবা, কারণ আমি এটা করাচ্ছি না, কারণ তোমার সময় কম হাতে, আর ক্যালকুলেশনটা একটু লং হবে, আর এই টাইপের প্রশ্ন অনেক আগে আসছে, সেক্ষেত্রে এই ধরনের লেন্দি ক্যালকুলেশন আসার পসিবিলিটি তেমন নাই। মাইকেলসন মর্লি এই পরীক্ষায় কি নির্ণয় করা হয়েছে? আমি একটু স্লিপ অফ টাং হয়ে গেছিল। দেখো, মাইকেলসন মর্লি পরীক্ষার আগে মানুষ মনে করতো ইথার নামে একটা বস্তুর অস্তিত্ব আমাদের কাছে ছিল। ওকে, আলো ওই ইথারের মাধ্যমে চলাচল করত, বিকিরিত হইতো, বাট মাইকেলসন মর্লি ওই যে এটা প্রমাণ করছিল যে ইথার বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। ওকে, তো আমাদের অপশনগুলো দেখো, খেয়াল করো, একটাও কিন্তু আমাদের আনসার না। তো আমাদের আনসারটা হবে ডি। ওকে, তারপর লরেন্স রূপান্তর, দুইটি বুলেট ট্রেন প্রতিটি 300 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করলে উভয় ট্রেনে অবস্থিত দুইটি ঘড়ির সময় পার্থক্য কত? ঘড়ির পার্থক্য হবে 0, কারণ গতি দেখো, এই গতি খুবই ক্ষুদ্র। আলোর গতির তুলনায়, আলোর বেগের তুলনায় এই জিনিসটা খুবই 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 ক্ষুদ্র।
এক্ষেত্রে আমাদের ঘড়ির পার্থক্য হবে 0। ঠিক আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি ই এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি? সো ই ইকুয়াল এইচ বাই ল্যামডা, এটা কে না জানে। ঠিক আছে, চলো একটু নেক্সটে যাই। ফোটনের ভরবেগ কোনটি? ফোটনের ভরবেগ কোনটি? ফোটনের ভরবেগ আমরা জানি, ফোটনের ভরবেগ আমরা জানি হচ্ছে, আমরা একটা সূত্র জানি যে তোমার যে কি বলে ওইটাকে, ডি ব্রগলির যে তরঙ্গ সমীকরণ, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি, রাইট? এইচ বাই এম ভি। সো এম ভি ইকুয়াল আমরা পাবো হচ্ছে এইচ বাই ল্যামডা, বা তুমি এটাকে এভাবে লিখতে পারো। আমরা যেহেতু জানি যে ল্যামডা ইকুয়াল ই বাই সি, সো ই ইকুয়াল আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা বা তোমার এইচ এফ বাই সি। সো আমাদের আনসারটা হবে বি। কিভাবে পাইছি? ল্যামডা ইকুয়াল ই বাই সি ইকুয়াল টু ই ইকুয়াল আমরা জানি এইচ এফ, সো এভাবে আমরা আনসারটা পাইছি বি। ওকে, আইনস্টাইনের আপেক্ষিক তথ্য অনুসারে বস্তুর বেগ বাড়লে ভরের কি হবে? বস্তুর বেগ বাড়লে ভরের কি হবে? আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। সো বেগ বাড়লে বেগের সাথে আমাদের এই তোমার ভরের যে সম্পর্ক, সেটা কি? সেটা কি কি বলো? সো বেগ যদি বাড়ে, বেগ যদি বাড়ে, সরি, আমাদের বেগ যদি বাড়ে, আমাদের ভর এই জিনিসটাও বাড়বে। ওকে, সো বেড়ে যাবে, এটা হচ্ছে আনসার। বস্তু গতিশীল হলে ভরের আপেক্ষিকতা অনুযায়ী, ভরের আপেক্ষিকতা অনুযায়ী ভরের পরিবর্তন, সো এম ইকুয়াল এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই জিনিসটা দেখো, গতির তোমার যে ভরের যে পরিবর্তন, অর্থাৎ এম, এই জিনিসটা কি গতির ভি এর বর্গ তোমার সমানুপাতিক, নাকি ব্যস্তানুপাতিক, নাকি তোমার বর্গের ব্যস্তানুপাতিক? এটা কোনোটাই হবে না। দেখো সম্পর্কটা দেখো, একটা রুটের ভিতরে আছে, সেটার মধ্যে আবার 1 মাইনাস হিসেবে আছে। সেক্ষেত্রে কিন্তু এটা সমানুপাতিকও হচ্ছে না, ব্যস্তানুপাতিকও হচ্ছে না, আবার বর্গমূলের ব্যস্তানুপাতিকও হচ্ছে না, সরি তোমার বর্গের ব্যস্তানুপাতিকও হচ্ছে না। ঠিক আছে, তো কোনোটি নয় হচ্ছে আনসার। তারপর 1 এএমইউ ভর শক্তিতে রূপান্তরিত করলে মান কোনটা হবে? দেখো 1 এএমইউ এই জিনিসটা ইকুয়াল, তুমি এটা মনে রাখবা, 9312933 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, সো এই জিনিসটা একদম মুখস্থ রাখবা, কারণ এটা অনেক ভার্সিটিতে চলে আসছে। তো দেখো আমাদের কোনটা হচ্ছে আনসার হচ্ছে, সো 931 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমাদের আনসার। ভ্যালুটা একটু মনে রাখতে হবে। তারপর ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3, এটাও একটা শর্টকাট দেখাইছি না প্রথমেই। সো এল 1/3 অফ এল নট। এক্ষেত্রে আমাদের গতি ভি ইকুয়াল কি হবে? 2√2/3। এটা কি ম্যাথ করা লাগলো? 2√2/3c, রাইট? সো এই জিনিসটা আলোর কত গুণ? কত গুণ বলো, এই জিনিসটা আলোর কত গুণ? এই জিনিসটা আলোর 2√2/3 গুণ। তার মানে এখানে আমাদের আনসারটা হবে ডি, কোনোটিই নয়, কোনোটিই নয়। ওকে, যদি একটি নিউটনকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা হয়, কত শক্তি পাওয়া যাবে? সিম্পলি তুমি আইনস্টাইনের যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে ফর্মুলাটা আছে, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা বসায় দাও। সো নিউটনের ভর আশা করি সবাই জানো, সি এর ভ্যালু বসায় দিবা, তো এটাই আনসার। ঠিক আছে। ওকে, একটি একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হইল 100 মিটার, তার মানে এইটা হচ্ছে আমাদের এল নট। একটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তের অবস্থায় পর্যবেক্ষকরা লক্ষ্য করেন যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়, অর্থাৎ আমাদের এলটা হয় হচ্ছে 80 মিটার। সো সি এর এককে ট্রেনের বেগ বের করো। সো এল ইকুয়াল আমরা জানি এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখানে এল নটটা কত? এল নটটা কত? দেখো আমাদের এলটা দেয়া আছে হইলো 80। সো 80, এল নটটাকে এই পাশে আনবো, সো 100। সো এই জিনিসটা হচ্ছে 0.8 হয়ে যাচ্ছে। তো আমরা একটা জিনিস দেখছিলাম, তো এই জিনিস এটাই হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা একটা জিনিস দেখছিলাম শর্টকাট, এই জিনিসটা আমরা শর্টকাট দিয়ে করে ফেলবো, শর্টকাট দিয়ে করে ফেলবো। দেখো ভি ইকুয়াল আমরা যখন দেখছিলাম 0.8 সি, তখন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার ভ্যালু আমরা পাইছিলাম 0.6। ভি ইকুয়াল যখন 0.6 সি, তখন আমরা এই জিনিসটা ভ্যালু পাইছিলাম রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার ভ্যালু পাইছিলাম 0.8 সি, 0.8। দেখো এই জিনিসটার ভ্যালু যদি 0.8 হয়, এই জিনিসটার ভ্যালু আমরা কত পাইছি? 0.8।
এই টোটালটার ভ্যালু যদি 0.8 হয়, তাহলে এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা 0.6 হবে না, 0.6 হবে না। তো এই শর্টকাটগুলো জানলে এই ম্যাথগুলো কি তোমার করতে হচ্ছে, ঠাস করে আনসার বলে দিতে হতেছে। তো আমাদের আনসারটা হবে ডি, 0.6 তারপর কত বেগে চললে একটি রকেটের দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে, একটু আগে করে দিছি। তো এল ইকুয়াল এল নট বাই টু, অর্থাৎ নিশ্চল ভরের অর্ধেক। এক্ষেত্রে আমাদের ভি এটা হচ্ছে √3/2c, √3/2c। বোঝা গেছে, বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সটে যাই। একটি প্রোটনের গতিশক্তি তার মোট শক্তি 75%। প্রোটনের দ্রুতি কত? প্রোটনের দ্রুতি কত? তো এইটাও ইকুয়াল এম মাইনাস এম নট সি স্কোয়ার দিয়ে বের করে ফেলবো, আমাদের এই জিনিসটা লাগবে। ওকে, ঠিক আছে। তো c/√2 বেগে গতিশীল কণার গতিশক্তি কত? ওকে, তো হাফ এম বি স্কোয়ার বসাবা, হাফ এম বি স্কোয়ার। সো একটি কণার গতিশক্তি, সো তোমার এম নটটা আমরা জানি, সো এম, এটাকে এম নট ধরছে, সো হাফ এম নট, ভি এর জায়গায় c/√2, এটা স্কোয়ার করে দিবা, যেটা আসবে ওইটা আনসার। এগুলো অনেক আগের কোয়েশ্চেন, ক্যালকুলেশন একটু হার্ড, সো এই টাইপের ম্যাথ না আসার পসিবিলিটি অনেক বেশি। ওকে, এটি ধাতুর কার্যাপেক্ষক অর্থাৎ ফাই, এটা হচ্ছে 6.63 ইলেকট্রন ভোল্ট। এই টাইপের ম্যাথ চলে আসবে। ধাতুটির ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? দেখো আমরা জানি ফাই ইকুয়াল এইচ এফ নট, তো আমাদের এফ নটটা চাইছে, সো এফ নট ইকুয়াল কি হবে, সরি সো এফ নট এইটা ইকুয়াল কি হবে, ফাই ডিভাইডেড বাই এইচ। তো ফাই কত? ফাই হচ্ছে 6.63 ইলেকট্রন ভোল্ট, রাইট? সো এটাকে আমি জুলে নিব 1.6 ইন্টু 10 ইনভার্স 90 দিয়ে গুণ দিয়ে, নিচে এখানে কি থাকবে, এইচ থাকবে 6.63 ইন্টু 10 ইনভার্স 34। ওকে, সো এটা কাটা, তো 10 ইনভার্স 34 এটা উপরে চলে যাবে, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইন্টু 10 টু দি পাওয়ার 34 হয়ে যাবে। এটা উপরে আসলে 10 টু দি পাওয়ার 34 হয়ে যাবে। তো এখান থেকে তুমি হিসাব করে দেখবা কত কত হইতে পারে, বলো কত হইতে পারে, যেটা হবে ওইটাই আনসার, যেটা হবে ওইটাই আনসার। ঠিক আছে, সম্ভবত এ হবে আনসার। ঠিক আছে, সরি বি হবে আনসার। এরপর দেখি আমরা কি আছে, আর কয়টা ম্যাথ আছে দেখি তো। ওকে, আর বেশি নাই। তো ওকে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি। এম দেয়া আছে, ভি দেয়া আছে, এইচ জানি, সেখান থেকে ল্যামডাটা বের করে ফেলবা। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে চালনা করে ল্যাবের পরিমিত দৈর্ঘ্যের মান কত হবে? দৈর্ঘ্যের মান 1 মিটারই হবে, 1 মিটারই হবে। কেন 1 মিটার হবে? কারণ আমরা বলছিলাম যে বরাবর গতি সেই বরাবর সংকুচিত হবে। এখানে দেখো দৈর্ঘ্যের স্কেল 1 মিটার দৈর্ঘ্যের স্কেল, বাট এটা গেছে প্রস্থ বরাবর, দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে হবে না। সেক্ষেত্রে আমাদের ল্যাবে এটার দৈর্ঘ্য 1 মিটারই পাওয়া যাবে। ওকে, একটি গতিশীল ইলেকট্রনের ভর এমই হলে নিচের কোনটি সঠিক? ওকে, নিচের কোনটি সঠিক? এম ইজ গ্রেটার দেন, এইটাই হবে সঠিক। কারণ আমরা জানি এম ইকুয়াল যদি এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়, সেক্ষেত্রে আমরা জানি এম ইজ গ্রেটার দেন এম নট, অর্থাৎ স্থির ভরের থেকে গতিশীল ভরটা বেশি হয়, অর্থাৎ আপাত ভরটা প্রকৃত ভর থেকে বেশি হয়। সো এম নট ইকুয়াল আমরা জানি 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আর এম এটা তো হচ্ছে তোমার দেয়া আছে এম ই, রাইট? সো এম ই will be greater than 9.11 into 10 inverse 31 kg. So okay, so we are finished today. So আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং ভৌত আলোক বিজ্ঞান দুইটা চ্যাপ্টারই খুব ভালো মতো শেষ করছি। অনেক ধরনের শর্টকাট দেখে ফেলছি। তো এই জিনিসগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে হলে যাইতে পারো, তোমরা আশা করি কোনোটাতে আটকাবা না। শুধু জাহাঙ্গীরনগর না, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি আটকাবা না। ওকে, এমন ভাবে আমি তোমাকে শর্টকাট গুলো দেখাইছি এবং এমন এমন প্রশ্নগুলো সলভ করেছে। কোয়েশ্চেন সলভিং এ অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে আমি জেইউ এর প্রশ্নগুলোই বেশি প্রেফার করছি, বেশি প্রায়োরিটি দিছি, কারণ তোমার জেইউ এর পরীক্ষার সামনে। বাট কনসেপ্টগুলো যখন আমি বুঝাইছি তখন কিন্তু আমি অন্যান্য ভার্সিটির কথাও মাথায় রাখছি। ওকে, অন্যান্য ভার্সিটিতে যে শর্টকাট গুলো আসে সেগুলো কিন্তু আমি তোমাকে দেখাইছি। এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার প্রথম স্লাইডেই তুমি দেখো আমি কতগুলো শর্টকাট তোমাকে দেখাই দিছি।
তো এইগুলো তোমার একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, এগুলো মুখস্থ করলে তুমি কিন্তু ম্যাথ না করে আনসার বলে দিতে পারতেছো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। তো ভালোভাবে প্রিপারেশন নাও সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।